এটা হচ্ছে পদার্থের অবস্থা। সো পদার্থের অবস্থার মধ্যে আমরা যদি আগাই, সবার ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে কনভার্সন ম্যাপ। এটা অ্যাকচুয়ালি কি বলে? সো দেখো আমি আগাই এখানে। সো ধরো আমি এখানে সলিড নিলাম, সলিডকে আমি যদি তাপ দেই তাহলে এটা কি হয়ে যায় আমরা কিন্তু জানি, এটা হয়ে যায় হচ্ছে লিকুইড। এবার তুমি যদি এই লিকুইডটাকে ভাইয়া আরো তাপ দাও তাহলে এটা হয়ে যায় গ্যাস। এবার এদের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার নামটা একটু যদি বলি, সলিড থেকে তুমি যদি লিকুইডে যাও তাহলে এই প্রক্রিয়াটার নামকে আমরা বলি হচ্ছে গলন। আচ্ছা, আর লিকুইড থেকে যখন আমি গ্যাসে যাচ্ছি, এই পুরা প্রক্রিয়াটার নাম হচ্ছে ভাইয়া, এই পুরা প্রক্রিয়াটার নাম হচ্ছে স্ফুটন। আচ্ছা, স্ফুটনের আরেকটা নাম আছে, স্ফুটন মানে হচ্ছে বাষ্পীভবন। এটা একটু লিখে রাখি, এটা অনেকে আবার ঝামেলা হয়। এই যে ভাইয়া স্ফুটন, এটা যেটা লিখলাম স্ফুটন, আর ভাইয়া এই যে এইখানকার বাষ্পীভবন, তারা বেসিক্যালি সেম, এটা মনে রাখো। ওকে, তো এখন খেয়াল করো, মানে সলিড থেকে লিকুইডে গেলাম এটাকে আমরা গলন বলতেছি, লিকুইড থেকে গ্যাসে গেলাম এটাকে আমরা স্ফুটন বলতেছি। এখন এটাকে যদি আমি ইনভার্স করি, গ্যাস থেকে যদি লিকুইডে আসে তাহলে এটারে কি বলবো? এটারে আমরা বলি হচ্ছে ঘনীভবন। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ঘনীভবন, ঘনীভবন। আর যদি লিকুইড থেকে সলিডে আসি তাহলে এই প্রক্রিয়াটার নামকে বলে শীতলীকরণ, অনেক সময় ফ্রিজিংও বলে, শীতলীকরণ। হ্যাঁ, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে সলিড থেকে লিকুইডে যাচ্ছি এটাকে আমরা বলতেছি গলন, লিকুইড থেকে গ্যাসে যাচ্ছি এটাকে আমরা বলতেছি স্ফুটন, তারপর এখান থেকে গ্যাস থেকে লিকুইড আসতেছে এটাকে ঘনীভবন, লিকুইড থেকে সলিডে আসতেছে এটাকে বলতেছি আমরা শীতলীকরণ। এবার এই জিনিসটাকে যদি আমরা ডিরেক্টলি কনভার্ট করি, সলিড থেকে ডিরেক্টলি যদি গ্যাসে যাই, এটাকে তাহলে কি বলবো? এই জিনিসটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি খেয়াল করে দেখো, সলিড থেকে ডিরেক্টলি গ্যাসে চলে যাচ্ছি এটাকে আমরা বলতেছি ঊর্ধ্বপাতন। এখন তোমার যদি জিজ্ঞেস করি ভাইয়া আমি গ্যাস থেকে ডিরেক্টলি সলিডে আসবো, এই প্রক্রিয়াটার নাম কি বলবো? এই প্রক্রিয়াটার নাম কি বলবো একটু চ্যাট বক্সে জানাইতে পারবা? এই প্রক্রিয়াটার নাম কি বলবো? এই প্রক্রিয়াটার নাম কি? আচ্ছা, এই প্রক্রিয়াটা একটু আনকমন, এই প্রক্রিয়াটার নাম আমি লিখতেছি, সবাই একটু দেখো। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অবক্ষেপণ। পটা একটু ভালো করে লিখি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অবক্ষেপণ। আচ্ছা, সো নটরডেম কলেজে এই প্রশ্নটা কিভাবে আসতে পারে, ভালো করে শোনো, কিভাবে আসতে পারে তোমার জীবনে নটরডেম কলেজে এই প্রশ্নটা কিভাবে আসতে পারে। এই যে ভাই এখানে একটা বক্স দেওয়া থাকবে, বলবে যে এই প্রক্রিয়াটার নামটা লেখো, এখানে একটা বক্স দেওয়া থাকবে, বক্সটা ফিল আপ করা থাকবে না, তোমাকে এই বক্সটা ফিল আপ করতে হবে, তোমাকে এই বক্সটা ফিল আপ করতে হবে, দ্যাটস ইট। সো এই কয়টা বক্স ফিল আপ করলা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম। মানে এখানে এই অ্যারো সাইন গুলা দেওয়া থাকবে, তুমি বক্সের ভিতরে জিনিসগুলা লিখবা। নটরডেম কলেজে এই টাইপের প্রশ্ন আসতে পারে। সো আমি আশা করি এটা বুঝাইতে পারতেছি কনভার্সন ম্যাপটা কি। এটা একটা ওয়ে হইতে পারে যে নটরডেম কলেজে এটা আসতে পারে। আরেকটা ওয়ে কি আছে? আরেকটা হয়েছে এই যে ঊর্ধ্বপাতন পড়তেছো না, এই ঊর্ধ্বপাতন থেকে কিছু এমসিকিউ পাবা, এখান থেকে কিছু এমসিকিউ পাবা। কি কি এমসিকিউ? দেখো, ধরো নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কি হয়, অবক্ষেপণ প্রক্রিয়ায় কি হয়, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সো এখন এইখানে যখন আমরা কাজ করব, সো এই অ্যারো সাইন গুলার ভিতরে ভিতরে যে বক্স গুলো আছে এটা ভালো করে মনে রাখবো। আরেকবার সাম আপ করতেছি যারা পড়ে আসছো তাদের জন্য, তুমি যদি সলিড থেকে লিকুইডে যাইতে চাও, এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে গলন। যে তাপমাত্রায় ঘটে সেটাকে বলে গলনাঙ্ক। তুমি যদি তরল থেকে গ্যাসে আসো, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে স্ফুটন। যে তাপমাত্রায় ঘটে সেটাকে বলে স্ফুটনাঙ্ক। উল্টা প্রক্রিয়া, গ্যাস থেকে লিকুইডে আসবা এটাকে বলা হয় ঘনীভবন, এটাকে ইংলিশে বলে কন্ডেনসেশন। লিকুইড থেকে সলিডে আসবে এটাকে বলে শীতলীকরণ। সলিড থেকে ডিরেক্টলি গ্যাস ঊর্ধ্বপাতন, গ্যাস থেকে ডিরেক্টলি সলিড এটা হচ্ছে অবক্ষেপণ। একটা কথা আমি এখানে ফাঁকে দিয়ে বলছি, সেই কথাটা কি ভাইয়া? স্ফুটন আর বাষ্পীভবন ভাইয়া একই জিনিস। আচ্ছা, সবাই যদি এটুকু বুঝে থাকি, এই জিনিসটা আমরা একটু চ্যাট বক্সে ওয়াই লিখে দিই, কারো কোনো ডাউট আছে কিনা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো ভাইয়া কঠিনীভবন কোনটা? যেটা কঠিনীভবন এটা বেসিক্যালি সলিডিফিকেশন, ওইটাই বেসিক্যালি শীতলীকরণ, একই জিনিস ভাইয়া, ওই জিনিসটা একই জিনিস। আচ্ছা, সো এটা আশা করি ক্লিয়ার, এই স্লাইডে কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। ওকে,
সো এবার এইখানে আসো, এইখানে আমরা যে জিনিসটাকে বলতেছিলাম ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন বলে, মানে আমি ডিরেক্টলি সলিড থেকে তাপ প্রয়োগ করলাম, এটা গ্যাসে চলে গেল। ঠিক আছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নামই কি? বেসিক্যালি ঊর্ধ্বপাতন। হ্যাঁ, এই যে এইখানে এখন এই যে ঊর্ধ্বপাতন, এটার মধ্যে কারা কারা আছে, এইটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে এখান থেকে একটু খেয়াল করো, আমি একটু বক্স করে দিচ্ছি। নিশাদল, কর্পূর, ন্যাপথালিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে আয়োডিন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সবাই একটা কথা একটু মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, একটা কথা। এই যে আয়োডিন, আয়োডিন সম্পর্কে একটু কথাবার্তা বলি। আয়োডিন এটা কিন্তু ভাইয়া ডাই অ্যাটমিক। ডাই অ্যাটমিক এই কথাটার মানে কি ভাইয়া? ডাই মানে দুই, অ্যাটমিক মানে পারমাণবিক। তাহলে এটা হচ্ছে আমার দ্বিপারমাণবিক। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কি সলিড, লিকুইড না গ্যাস? তোমাকে যদি বলা হয় এটা হচ্ছে আমার সলিড, এটা আমার কি অবস্থায় আছে? এটা সলিড অবস্থায় আছে। মনে রাখবা ডায়াটমিক গ্যাস অনেকগুলাই আছে, এর মধ্যে আয়োডিন হচ্ছে সলিড। আবার কথাটা বলতেছি, ডায়াটমিক গ্যাস যারা যারা আছে এর মধ্যে আয়োডিন হচ্ছে সলিড। এইবার এখানে জিনিসটাকে একটু ব্রিফ করি। ঊর্ধ্বপাতন জিনিসটা কি? কোনো একটা কঠিন পদার্থ, এখানে যদি চিন্তা করো, আমরা যদি নেই কোনো একটা কঠিন পদার্থ, খেয়াল করে দেখো, কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে, সরাসরি বাষ্পে পরিণত হয়। সেই প্রক্রিয়াকে বেসিক্যালি আমরা বলতেছি ঊর্ধ্বপাতন। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেই জিনিসটা কোনটা? এই যে আমরা যে দেখতেছি কঠিন কার্বন ডাই অক্সাইড, এইটা অ্যাকচুয়ালি কি? এটা সম্পর্কে একটু বলি। আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, রেক প্রোগ্রাম কিংবা ধরো বিভিন্ন কনসার্ট, এই টাইপের প্রোগ্রামগুলোতে যখন যাই, যখন কোনো একটা শিল্পী গান গায়, দেখবা পিছনে কিছু ধোঁয়া বের হয়, সাদা ধোঁয়া। দেখছো কিনা জানি না, তোমরা হয়তো বা দেখছো। এই সাদা ধোঁয়া যেগুলো আছে, এইটাই বেসিক্যালি হচ্ছে সেই ড্রাই আইস। তাহলে এইটা বেসিক্যালি কোথায় ইউজ করা হয়? বিভিন্ন প্রোগ্রাম, মানে স্টেজ প্রোগ্রাম। তাহলে এটা একটু মনে রাখো, স্টেজ প্রোগ্রামে নিচের কোনটা ব্যবহার করা হয়? স্টেজ প্রোগ্রাম। এটা মনে রাখবা, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামে আমরা বেসিক্যালি আছে, এক্সাম্পল গুলো মনে রাখবো। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা আমি এখানে বলছি একবার, আরেকবার বলতেছি ভাইয়া। আয়োডিন এটা ডায়াটমিক বা দ্বিপারমাণবিক একটা গ্যাস, এটার ভৌত অবস্থা হচ্ছে কঠিন। দ্যাটস ইট, এটা হচ্ছে মনে রাখতে হবে। আশা করি এই স্লাইডে কারো কোনো ঝামেলা নাই। সবাই একটু আমাকে বলো তো কারো কোনো ঝামেলা আছে কিনা, যদি না থাকে একটু চ্যাট বক্সে ওয়াই জানাও, আর যদি কোনো প্রশ্ন থাকে জানাইতে পারো। আচ্ছা, গুড, আলহামদুলিল্লাহ। তাহলে এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা পরের স্লাইডটাতে আসি। এবার আমরা হিটিং কার্ভ নামে একটা জিনিস আছে, সেই কার্ভটা একটু পড়ি, এই জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো তোমার কাছে -5°C আইস আছে, এখন এটাকে তুমি 100°C গ্যাসে নিবা। এটা হচ্ছে তোমার টার্গেট। হ্যাঁ, তোমার জীবনের লক্ষ্য হচ্ছে -5°C আইসকে তুমি 100°C গ্যাসে নিবা। কিভাবে করতে পারো? সো এইখানে আমি তোমার সাথে সবগুলা স্টেপ শেয়ার করতেছি। বিলিভ করো ভাইয়া, যখন তুমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে উঠবা, এটা তোমার যে কতটা হেল্প করবে তোমার কোনো চিন্তাই থাকবে না। এটা যদি বুঝো, এখন অনেক কিছু তুমি সর্ট আউট করতে পারবে ইন্টারমিডিয়েট লাইফে। তাপমাত্রা রিলেটেড ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, সো খেয়াল করো, আমরা একটু আগাই, এটা স্টেপগুলো একটু বলি। একটা স্টেপ যদি চিন্তা করো, স্টেপ 01, এই প্রথম স্টেপে আমরা যেটা করব, -5°C আইসকে আমরা কনভার্ট করব হচ্ছে 0°C আইসে। এটা একদম প্রিলিমিনারি কনসেপ্ট। তারপর আসো স্টেপ 2 বা ধাপ 2। স্টেপ 2 এ আমরা যেটা করব, 0°C আইস থেকে আমরা যাব হচ্ছে 0°C ওয়াটার, মানে পানিতে যাব। এবার স্টেপ 3 তে আসো। স্টেপ 3 মানে 3 নাম্বার ধাপে আমরা এবার কি করব? এবার 3 নাম্বার ধাপে 0°C ওয়াটার থেকে আমরা যাব হচ্ছে ভাইয়া ওয়াটার, এখান থেকে যাব হচ্ছে টু 100°C ওয়াটার। এবার স্টেপ 4 এ যদি চিন্তা করো, স্টেপ 4, এইখানে আমরা যেটা করব, 100°C ওয়াটার থেকে
আমরা যাব হচ্ছে 100°C গ্যাসে। আচ্ছা, সো তুমি যখন তাপমাত্রাটা বাড়াচ্ছ 0, -5 থেকে 0, 0 থেকে 0, 0 থেকে 100, 100 থেকে 100, এটার মানে কি? এদের আমি টেম্পারেচারটা ইনক্রিজ করতেছি গ্রাজুয়ালি, টেম্পারেচারটা গ্রাজুয়ালি ইনক্রিজ করতেছি স্টেপ বাই স্টেপ। সো প্রথম স্টেপে যখন যাচ্ছ, এখানে খেয়াল করে দেখো, একদম ফার্স্ট স্টেপে তুমি আইস থেকে আইসে গেছো, অবস্থার চেঞ্জ হয়েছে? উত্তর হচ্ছে না ভাইয়া, অবস্থার চেঞ্জ হয় নাই। সেকেন্ড স্টেপ যদি দেখো, এইখানে এবার একটু খেয়াল করে দেখো, আইস থেকে তুমি ওয়াটারে গেছো, এবার কিন্তু অবস্থার চেঞ্জ হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হয় নাই। ভালো করে খেয়াল করে দেখো, যেখানে অবস্থার চেঞ্জ হয়, বরফ থেকে পানিতে গেছো, তাপমাত্রার পরিবর্তন হয় নাই। ভালো করে দেখছো? এবার দেখো, বরফ থেকে বরফ, অবস্থার চেঞ্জ হয় নাই কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি, যেখানে অবস্থার পরিবর্তন হবে সেখানে তাপমাত্রার পরিবর্তন হবে না, যেখানে তাপমাত্রার পরিবর্তন হবে সেখানে অবস্থার পরিবর্তন হবে না। এই কথাটা একটু ভালো করে খেয়াল রাখো। সো এইখানে আমি আরেকটা চিন্তা করি, এই দেখো, এখানে দেখো, ওয়াটার থেকে ওয়াটারে গেছে, অবস্থার চেঞ্জ হয়েছে না? অবস্থার চেঞ্জ হয় না কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়েছে। পরেরটা দেখো, এবার ওয়াটার থেকে গ্যাসে গেছে, অবস্থার চেঞ্জ হয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবস্থার চেঞ্জ হয়েছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় নাই। ভাইয়া আমি যদি চাই এরপরে আরো তাপমাত্রা প্রয়োগ করতে পারি চাইলে। এবার আমি এখানে যেটা দেখাইতে চাচ্ছি, স্টেপ 1 এর মধ্যে তোমার একটা হিট আসবে, মানে কিছু একটা পরিমাণ তাপ থাকবে, এটাকে আমরা যদি বলি Q1। স্টেপ 2 এর যে তাপটা সেটাকে আমরা যদি বলি Q2। স্টেপ 3 এর যে তাপটা সেটাকে যদি আমরা বলি Q3, এবং স্টেপ 4 যেটা, এটার তাপ যদি বলি Q4। তাহলে টোটাল এই পুরো প্রক্রিয়াটা যদি তুমি করতে চাও -5 থেকে 100°C, তাহলে টোটাল তাপটা কত লাগবে? তাহলে এখানে Q, এখানে কত হবে? মোট তাপ Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। যারা এটা 9, 10-এ পড়ছিলা, তোমাদের এটা মনে থাকার কথা, এরকম একটা কিছু ছিল। হ্যাঁ, সো এটা একটু মনে রাখো ভাইয়া, এটা অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি কাজে দেয়। আশা করি আমরা এটা পুরোটা বুঝতে পারছি। আচ্ছা, এবার এখন জিনিসটাকে আমরা গ্রাফিক্যালি একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, সো চলো একটু গ্রাফিক্যালি বুঝি জিনিসটাকে, একটা গ্রাফ আঁকি এখানে, তাহলে হয়তোবা বুঝতে সহজ হবে। যারা চ্যাট বক্সে ভাইয়া এই রিলেভেন্ট কোয়েশ্চেন করবা তাদের উত্তর দিব, ইররিলেভেন্ট কোয়েশ্চেন করবা দেখবা আমি উত্তর দিব না ভাইয়া। রিলেভেন্ট কোয়েশ্চেন করবা অবশ্যই উত্তর দিব, কেন উত্তর দিব না? আচ্ছা, সো আমরা চলো এবার গ্রাফটা আঁকি। এবার গ্রাফটাকে আমরা একটু ফোকাস করি। দেখো, শুরু হয়েছে কই থেকে? -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসতেছি। তাহলে এই বরাবর আমি কি দিব? এই বরাবর ভাইয়া আমি টেম্পারেচার দিব। এই বরাবর আপনি কি দিবেন ভাইয়া? এই বরাবর আমি টাইমকে দিব। টাইম বা সময় সব সময় এক্স অক্ষ বরাবর যায়, সময় এক্স অক্ষ বরাবর যায়। এক্স অক্ষ বরাবর কেন যায়? কারণ সময় হচ্ছে স্বাধীন চলক, সময় হচ্ছে স্বাধীন চলক। এটা মনে রাখবা, যে কোনো গ্রাফ যখন ড্রয়িং করবা, ওই গ্রাফে যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ ভাগ করবা, এক্স অক্ষ বরাবর সবসময় স্বাধীন চলক যাবে। আচ্ছা, এবার আমরা যদি টেম্পারেচারটাকে ফোকাস করি, খেয়াল করো, -5 থেকে 0-তে আসবে। যেহেতু -5, তাহলে অবশ্যই সেটা ঋণাত্মক কক্ষে থাকবে। 3, 4, 5। এই যে ভাইয়া, এখানে আছে হচ্ছে -5°C আইস। এবার -5 থেকে তুমি কই যাবা? -5 থেকে 0-তে আসবা। আসলা, খেয়াল করে দেখো, টেম্পারেচার চেঞ্জ হয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, টেম্পারেচার চেঞ্জ হয়েছে। অবস্থার কি চেঞ্জ হয়েছে এই জায়গাটায়? না, অবস্থার চেঞ্জ হয় নাই। ওকে, এবার খেয়াল করো, 0°C এর আইস থেকে 0°C এর ওয়াটারে যাবা। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে তোমার এইবার অবস্থার পরিবর্তন হবে। এবার কিন্তু অবস্থার পরিবর্তন হবে, এখানে অবস্থার পরিবর্তন হবে এবং একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হবে, একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হবে। এই যে, কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়বে না। এইবার পরেরটাতে কি বলতেছো? 0°C এর ওয়াটার থেকে 100°C এর ওয়াটারে যাব। তাহলে 100°C এর ওয়াটারে গেলাম। তাহলে এইখানে এটার কারেসপন্ডিং টেম্পারেচারটা কত? এখানে যদি বলি, এখানে টেম্পারেচার হচ্ছে 100°C। এইবার তুমি কি করছো ভাইয়া? 100°C এর ওয়াটার থেকে 100°C এর গ্যাসে গেছো। তাহলে এইখানে টেম্পারেচারটা বাড়বে না কিন্তু সময় যাবে। এই যে চলে আসলাম। এইবার জিনিসটাকে একটু চিন্তা করো ভাইয়ারা, সবাই একটু চিন্তা করো। এইখানে কি ছিল? এখানে শুধু সলিড ছিল। এখানে কি ছিল ভাইয়া? সলিড প্লাস লিকুইড ছিল। এইখানে কি ছিল? এখানে ছিল লিকুইড। এইখানে কি ছিল? এখানে ছিল লিকুইড প্লাস গ্যাস। এখন ভাইয়া আমি যদি টেম্পারেচার
আরো বাড়াই, আমি যদি টেম্পারেচার আরো বাড়াই, তাহলে এই জায়গাটায় ওই গ্রাফটা আরো উপরে উঠবে। আমি তো টেম্পারেচার আর বাড়াচ্ছি না, একটু পরে দেখতেছি, দেখাবো জিনিসটাকে। যারা একটু বুঝতে তো ভালো করে বুঝো ভাই। কি চ্যাট বক্সে এত কিছু কোয়েশ্চেন লেখার দরকার নাই, যতটুকু কোয়েশ্চেন লাগবে আমি কিন্তু এখানে বলে দিব। ভাই আমি জানি তোমার ঠিক কতটুকু লাগবে, বিলিভ করো ভাইয়া, এগুলাতে অনেক কথাবার্তা বলা যাবে। আমি যতটুকু লাগবে ঠিক ততটুকু বলতেছি। সবাই অনেক প্রশ্ন করতেছে, ভাইয়া এখানে Q1 Q2 Q3 কিভাবে বের করবো, Q4 এর মান কি হবে, এখানে কোনটা কি। ভাইয়া সবই বলবো, টেনশন নাই, তোমার যতটুকু লাগবে এগুলো সবই তুমি ইন্টারে উঠলে পাবা। একটু ধৈর্য ধরো ভাইয়া, লাইফটা নিয়ে একটু ধৈর্য ধরো, পাবা ইনশাল্লাহ। ওকে, তো এখানে তুমি যদি টেম্পারেচারটা আরো বাড়াও, তাহলে গ্রাফটা আরো উপরে উঠবে। তুমি তো টেম্পারেচার আর বাড়াচ্ছ না ভাইয়া, তাহলে গ্রাফটা আর উপরে উঠতেছে না। এখন তোমাকে যদি বলা হয় যে ভাই আমি টেম্পারেচারটা আরো বাড়াইলাম, 100°C গ্যাস থেকে 105°C গ্যাসে গেলাম, তাহলে টেম্পারেচার বাড়াইলাম না কমাইলাম? টেম্পারেচার বাড়াইলাম না কমাইলাম? কমাইলাম। না বাড়াইলাম? বাড়াইলাম। তাহলে টেম্পারেচার কিন্তু আরো বাড়তেছে, তাহলে গ্রাফটা এই ক্ষেত্রে আরো উপরে উঠবে। বাট আমি এখানে টেম্পারেচার বাড়াইতেছি না, 100°C গ্যাসে যাই থেমে যাচ্ছি, এই জন্য কিন্তু গ্রাফটা ওইখানে যাই থেমে যাচ্ছে, এর উপরে উঠতেছে না। এবার ভাইরা শুনো, একটা ভালো করে শোনো কথাটা। আচ্ছা, এটা কি সবারই নেটে প্রবলেম হচ্ছে? এটা কি সবারই প্রবলেম হচ্ছে? একটু চ্যাট বক্সে জানাও তো, সবারই কি প্রবলেম? মিউট করেন তো ভাই। আমরা হচ্ছে আবার একটু শুরু করি। হয়তোবা নেটের প্রবলেম হইতে পারে। সো আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আবার শুরু থেকে একটু বলি এই স্লাইডে। এখানে আমি কি কি বলছি ভাইয়া? আমি বলছি যে -5°C এর আইসকে তুমি 100°C এর গ্যাসে কনভার্ট করতে চাচ্ছ, এই কাজটা করতে চাচ্ছ। তাহলে সেক্ষেত্রে তোমার কি কি আইডিয়া হতে পারে? একটা হতে পারে -5°C এর আইস থেকে 0°C এর আইসে আসবা, এটা হচ্ছে স্টেপ 1। এই ধাপে যে তাপের পরিবর্তনটা হবে সেটা হচ্ছে Q1। Q1 হচ্ছে এখানে তাপের পরিমাণ, ধাপ 1-এ। স্টেপ 2 বা ধাপ 2-এ তুমি 0°C এর আইস থেকে 0°C এর ওয়াটারে আসবা, এটা হচ্ছে ধাপ 2-এ তাপের পরিমাণ, এটা হচ্ছে Q2। তারপর স্টেপ 3 হচ্ছে 0°C এর ওয়াটার থেকে ভাইয়া তুমি 100°C এর ওয়াটারে আসবা, এই ধাপে তাপের পরিমাণ হচ্ছে Q3। সেম ভাবে 100°C এর ওয়াটার থেকে তুমি 100°C এর গ্যাসে আসবা, এই ধাপে তাপের পরিমাণ হচ্ছে Q4। এবার তাহলে তোমার মোট তাপের পরিমাণ কত হবে? এখানে কিউটা হচ্ছে, যারা বারবার জিজ্ঞেস করতেছো, কিউটা হচ্ছে টোটাল হিট, মানে মোট তাপ। এখন এখানে তোমার কিছু প্রশ্ন আসবে, ভাইয়া এই Q1 Q2 Q3 Q4 আপনি যে লিখছেন এটা কই থেকে বের করে, কিভাবে বের করে? এগুলো আমি একটু বড় হলে জানবো, শুধু এটা জেনে রাখো ধাপ বাই ধাপ তাপের মানটা বের করতে হয়, একটা কথা। তারপর এটাকে আমি গ্রাফিক্যালি নিয়ে গেছি। গ্রাফিক্যালি আমি যে জিনিসটা দেখাইছি যে বরফ থেকে যখন বরফে যায়, মানে অবস্থার পরিবর্তন হয় না, খেয়াল করে দেখো, বরফ থেকে বরফ অবস্থার পরিবর্তন হয় না, তাপমাত্রার পরিবর্তন হয়, এটা আমি বলছি। পরের বার যেটা বলছি ভাইয়া, দেখো বরফ থেকে আমি পানিতে গেছি, অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় নাই। খেয়াল করে দেখো, অবস্থার পরিবর্তন হইলেও তাপমাত্রার পরিবর্তন হয় নাই। এই জিনিসটাই আমি গ্রাফিক্যালি এখানে বোঝানোর চেষ্টা করছি। আশা করি সবাই বুঝছো। সবাই কি একটু বুঝছো ভাইয়েরা? সবাই কি এটা বুঝছো? এটা কি সবাই বুঝছি? এটুকু বুঝছি ভাইরা? আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই বুঝছি। এবার এখানে খেয়াল করে দেখো, ওই জিনিসটা আমি এতক্ষণ যা যা বুঝাইতেছিলাম সেই জিনিসটা এখানে খুব ভালো করে দেওয়া হয়েছে। সবাই একটু ভালো করে দেখো এই জায়গাটায়। আমরা একটু স্টেপ বাই স্টেপ আগাই। এখানে ধরো এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু, এটা হচ্ছে আমার ডি বিন্দু, এটা হচ্ছে আমার ই বিন্দু। এবার আমি এখানে এলিমেন্টস গুলো একটু লিখতে থাকি, টেম্পারেচার এবং অবস্থা লিখবো। ধরো ও এ, এই লাইন, এখানে আমি লিখলাম টেম্পারেচার, আর এখানে লিখলাম স্টেট, কি কি অবস্থা আছে। হ্যাঁ, ও এ লাইন। এবার তোমাকে যদি বলা হয় ও এ লাইনে টেম্পারেচার কত, তুমি বলবা ভাইয়া খেয়াল করে দেখো টেম্পারেচার হচ্ছে -20 থেকে 0°। তোমরা একটু ভালো করে দেখো, -20 to 0°।
-20°C থেকে 0°C, মাঝে 2টা মুছে দিই, -20 থেকে 0°C। এখানে কি কি অবস্থা আছে খেয়াল করে দেখো, লেখা আছে এখানে শুধুমাত্র সলিড আছে। এবার পরের ধাপ বিস এবি, তাহলে এ বি যে লাইনটা, এ বি লাইনটা একটু খেয়াল করে দেখো তো কি বলা হয়েছে, টেম্পারেচার কি চেঞ্জ হয়েছে? না, এখানে টেম্পারেচার কিন্তু 0°C, বাট এখানে গলন হচ্ছে, তাহলে এখানে কি কি থাকবে? সলিডও থাকবে, লিকুইডও থাকবে, গলতেছে, পদার্থটা গলতেছে। এবার আসো ভাইয়া এবি লাইনের পরে বিসি লাইন, এই যে আমি যে টেবিলটা ফিল আপ করতেছি, এই টেবিলটা বিলিভ করো ভাইয়া নটরডেম কলেজের অ্যাডমিশন টেস্টে এই টাইপের টেবিল আসে, সো এটা ভালো করে দেখো। এবার বি আর সি, এখানে টেম্পারেচার কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ ভাইয়া টেম্পারেচার চেঞ্জ হয়েছে, যারা দেখতেছো খেয়াল করে দেখো লাইনটা নি, এই যে দেখো টেম্পারেচার রিডিং কত চলে এসেছে 100, তাহলে এখানে কি হয়েছে 0 থেকে 100°C হয়ে গেছে। এবার এখানে কি আছে? শুধু লিকুইড আছে। এবার পরেরটা দেখো সি ডি, এবার কি টেম্পারেচার চেঞ্জ হয়েছে? না ভাইয়া টেম্পারেচার চেঞ্জ হয় নাই, 100°C আছে। এখানে কি হচ্ছে? পদার্থের অবস্থার চেঞ্জ হচ্ছে, এই জন্য আমরা কি বলছিলাম? ভেপারাইজেশন, মানে কি এটা লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে অবস্থা। তাহলে এখানে কে কে থাকবে? লিকুইডও থাকবে, গ্যাসও থাকবে। এইবার ভালো করে খেয়াল করে দেখো ডিই, টেম্পারেচার কি চেঞ্জ হইতেছে? হ্যাঁ, এখানে টেম্পারেচার কি 100°C প্লাস, মানে 100°র বেশি, তাহলে এখানে শুধুমাত্র কি থাকবে? গ্যাস থাকবে। যতক্ষণ 100°C থাকতেছে ততক্ষণ সে কনভার্সন হচ্ছে, ফুটতেছে। যখনই সে 100°C এক্সিট করে চলে যাচ্ছে তখন কিন্তু সেখানে পুরাটাই গ্যাস হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এই গ্রাফের পুরা জিনিসটা কি বুঝতেছি জিনিসটা? আচ্ছা, এইখানে ভেপার মানে হচ্ছে বাষ্প বা গ্যাস, হোয়াট এভার ইউ সে, এটা বেসিক্যালি গ্যাস, এটা বোঝাচ্ছে। লিকুইড এন্ড ভেপার, এটা মানে ওই যে আগের মতোই ভাইয়া, এটা গ্যাস বোঝাচ্ছে। সো আমি এখানে যেটা করলাম, এই গ্রাফটাকে পুরো একটা সেকশন ওয়াইজ ভাগ করে করে জিনিসটাকে জাস্ট রিপ্রেজেন্ট করলাম। এটা সলিড, এটা মেল্টিং হয়েছে, এটা সলিড প্লাস লিকুইড, এটা ভাইয়া আমার এই জায়গায় টেম্পারেচার ইনক্রিজ হয়েছে, শুধু লিকুইড আছে, ভেপারাইজেশন হচ্ছে, তাহলে লিকুইড প্লাস গ্যাস থাকবে, এখানে শুধু গ্যাস থাকবে। সবাই কি বুঝছি গ্রাফের এলিমেন্টস গুলো ভাইয়ারা? সবাই একটু জানাও তো ভাইয়ারা। আচ্ছা, এখানে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করতেছো, আমি হচ্ছে আগেই ভাইয়া এই কথাটা বলছি, যতটুকু রিলেভেন্ট ততটুকু আমি অ্যান্সার করবো ইনশাল্লাহ, এর বাইরে আমি কিছু বলবো না আর কি, কারণ তোমার নলেজ ডেপথ থেকে আমি যদি বলি ভাইয়া তুমি বুঝবা না। একজন ভাইয়া আমাকে জিজ্ঞেস করছো যে ভাইয়া সুপ্ততাপ জিনিসটা কি? সুপ্ততাপ হচ্ছে ওই যে আমি বারবার একটা কথা বলতেছিলাম না, যে যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন অবস্থার পরিবর্তন হবে না, আবার যখন অবস্থার পরিবর্তন হবে তখন তাপমাত্রার পরিবর্তন হবে না। এই যে অবস্থার পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে না, ওই অবস্থায় সে সুপ্ত তাপ নেয়। মানে কি জিনিসটার অবস্থার যখন পরিবর্তন হবে, মানে এই যে এই জায়গায় বেসিক্যালি সে সুপ্ত তাপ নিবে এবং এই জায়গায় সুপ্ত তাপ নিবে। এইখানে যেহেতু জিজ্ঞেস করছো তাই বলে দিলাম, এই জায়গাটায় এই দুইটা জায়গায় সুপ্ত তাপের কনসেপ্ট থাকবে। এইখানে ভাইয়া সুপ্ত তাপ থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এটাকে বলি গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, আর এটাকে বলি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এগুলা অনেক কিছু আছে, একটু বড় হলে সবই জানতে পারবা ইনশাল্লাহ, সবই জানতে পারবা। সো এটা ক্লিয়ার, আশা করি কারো কোনো ডাউট নাই।